ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের টপিক 5 ইয়ার প্ল্যান। ইকোনমিক্সে এই টপিকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো তাহলে কিন্তু দেখবে এখান থেকে বারবার প্রশ্ন আসে। আজকে আমরা এই টপিকটা একেবারে ইনডেপথ পড়ে ফেলবো। টপিকটা কমপ্লিটলি এইভাবে কভার করব যে প্রিলিমস বা মেন্স যেখান থেকেই যে ধরনের কোয়েশ্চেন আসে তোমরা যাতে সেটা সলভ করতে পারো। এবার প্ল্যানিং ব্যাপারটা পড়ার আগে আমাদের বুঝতে হবে এই প্ল্যানিংটা কী। প্ল্যানিং মানে কিন্তু আমাদের দেশের একটা লং টার্ম প্ল্যান, যেখানে আমরা কি দেখি, কিভাবে আমরা এফিশিয়েন্টলি ইউটিলাইজ করব আমাদের রিসোর্স অ্যান্ড কিভাবে আমরা আমাদের ইকোনমিকে ডেভেলপ করব, এটাই কিন্তু প্ল্যানিং। ইন্ডিয়াতে 5 ইয়ার প্ল্যানিং হতো। ইন্ডিয়ার প্ল্যানিং ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই USSR অ্যান্ড অবজেক্টিভ কী, এই প্ল্যানিং যে করা হচ্ছে এটার অবজেক্টিভ কী? অবজেক্টিভ হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনক্রিজ লেভেল অফ এমপ্লয়মেন্ট, সেলফ সাফিসিয়েন্সি, ইকোনমিক স্টেবিলিটি যাতে একটা আসে, পভার্টি যাতে দূর হয়, রিজনাল ডেভেলপমেন্ট যেহেতু হয়, এইগুলো হচ্ছে কারণ আমাদের 5 ইয়ার প্ল্যান করার। অলরাইট, ওয়েল, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগের থেকেই কিন্তু আমরা প্ল্যানিংয়ের চেষ্টা করছি অ্যান্ড এটা তোমাদের প্রিলিমস বা মেন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে যে ফার্স্ট প্ল্যানের প্রচেষ্টা কোনটা। সেটা হচ্ছে ভিসভেসভারায়া প্ল্যান। তিনি কি বই লিখেছিলেন? প্ল্যান্ড ইকোনমি ইন ইন্ডিয়া। কোন ইয়ার? 1934। অ্যান্ড প্ল্যানটা কী ছিল? প্ল্যান ওয়াজ টু ডাবল দ্য ন্যাশনাল ইনকাম ইন আ ডেকেড। পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আন্ডারে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হচ্ছে 1938। হেড কে ছিলেন? জওয়াহরলাল নেহেরু। 1944-এ 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ বম্বে মিলে বম্বে প্ল্যান তৈরি করে। কি এম? দ্য এম ওয়াজ টু ডাবল দ্য আউটপুট অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড 5-fold গ্রোথ ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ওভার আ 15-year পিরিয়ড। তারপরে পিপলস প্ল্যান আসে 1945। ড্রাফট কে করেছিল? MN রয়। ইট গেভ ইকুয়াল ইম্পর্টেন্স টু বোথ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, দুটোকেই সমান ধরনের ইম্পর্টেন্স দেওয়া হলো আন্ডার পিপলস প্ল্যান। কে ড্রাফট করলো? MN রয়। দেন 1944 গান্ধিয়ান প্ল্যান। গান্ধিয়ান প্ল্যান drafted by শ্রীরাম নারায়ণ। ওকে, উনি কে ছিলেন? উনি প্রিন্সিপাল অফ ওয়ার্ধা কমার্শিয়াল কলেজ ছিলেন। ক্লিয়ার? অ্যান্ড লাস্টলি উই হ্যাভ সর্বোদয়া প্ল্যান 1950। এইগুলো প্রত্যেকটা তোমরা একটু পড়ে নেবে যেগুলো এখানে লেখা রয়েছে, কারণ ইয়ার বা কে এই প্ল্যানগুলো তৈরি করেছিল, ড্রাফট করেছিল, তার উপরে কিন্তু তোমাদের এক্সামে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। অলরাইট, ওয়েল, আমরা আজকে প্রত্যেকটা জিনিস দেখার আগে একটা টিপ তোমরা মনে রাখো। কি মনে রাখবে? 3-3-2-2-2-2। আরেকবার বলি, 3-3-2-2-2-2। বোঝা গেছে? কেন এটা বললাম? কারণ ফার্স্ট 3টে প্ল্যানের পর 3 বছরের একটা প্ল্যান হলিডে আসে, আবার 2 বছর প্ল্যান থাকে, আবার তারপরে 2 বছর রোলিং প্ল্যান হয়, তারপর আবার 2 বছর প্ল্যান ছিল, তারপর আবার 2 বছরের একটা ব্রেক আসে। রাইট? তাহলে 3-3-2-2-2-2। বোঝা গেছে? সো এই যে প্ল্যান করা হতো, কে তৈরি করে এই প্ল্যানগুলো? প্ল্যানিং কমিশন তৈরি করে। অলরাইট, এই প্ল্যানিং কমিশন নিয়ে আশা করছি তোমরা পলিটিতে ভালোভাবে ইনডেপথ পড়েছো। ঠিক আছে, নাও লেট আস সি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে তৈরি হয়েছিল অ্যান্ড কী কী তার অবজেক্টিভ ছিল। মনে রাখো 1951 থেকে 56 হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ওই সময় আমাদের দেশ সবে স্বাধীন হয়েছে। রাইট? আমাদের দেশ তখন সবে স্বাধীন হয়েছে। সো আমরা এই কনসেপ্ট অফ প্ল্যানিং বা এইসব তো আমাদের জন্য কমপ্লিটলি
নতুন। ওকে, সো কী কী ইম্পর্টেন্ট ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যে জানা দরকার যে তখন আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছেন নেহেরু। ইট ওয়াজ বেসড অন দ্য হারদ দামার মডেল, এক্সামে আসে। হারদ দামার মডেল মানে কি? মানে ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে। কার উপরে ফোকাস ছিল? অ্যাগ্রেরিয়ান সেক্টর। আমাদের তো সেই সময় ইন্ডাস্ট্রি নেই, ব্রিটিশার্সরা সদ্য আমাদেরকে ছেড়ে গিয়েছে, আমাদের কোনো ইন্ডাস্ট্রি তৈরি নয়। সো আমাদের কি ফোকাস ছিল? আমাদের ফোকাস ছিল হচ্ছে অ্যাগ্রিকালচার। অলরাইট, টার্গেট কি? টার্গেট ছিল আমাদের গ্রোথ রেটে 2.1। তোমরা দেখে ভাবতে পারো যে 2.1 তো খুব কম টার্গেট। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এর আগে আমরা সদ্য ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, আমরা তখন টর্চার্ড, আমাদের তখন ইন্ডাস্ট্রি নেই। এই 2.1% টার্গেট মানে কিন্তু আমরা ওভার অ্যাম্বিশিয়াস, বোঝা যাচ্ছে? ওয়েল, এই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হলো, কারণ কি অ্যাচিভ যে গ্রোথ রেট ছিল সেটা 3.6। তার একটা বিশাল বড় কারণ ছিল মনসুন খুব ভালো হয়েছিল। মনসুন ভালো হওয়া মানে অ্যাগ্রিকালচার ভীষণভাবে ভালো হওয়া। এর মধ্যে কোন জিনিসগুলো জানা তোমাদের ভীষণভাবে প্রয়োজন? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট 1952, তার কাজ কি ছিল? ওভারঅল ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ওয়েল তোমরা পলিটিতে নিশ্চয়ই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নিয়ে দেখেছো, 1952-তে সেটা তৈরি ছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ কি? প্ল্যানিং কমিশন যেই প্ল্যানটা তৈরি করে সেটাকে অ্যাপ্রুভ করে কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ওকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ ছিল কি? টু এনশিওর দ্য ব্যালেন্স অ্যান্ড র্যাপিড ডেভেলপমেন্ট অফ অল পার্টস অফ দ্য কান্ট্রি। তার কাজ ছিল যাতে সমস্ত কান্ট্রিটা তাড়াতাড়ি করে অ্যান্ড ব্যালেন্সড ওয়েতে ডেভেলপ করে। 1955-এ ICICI তৈরি হলো, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কাজ কি? ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটকে হেল্প করা। NTPC কোন সালে তৈরি? 1955। ফুল ফর্ম ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ইট ইজ অ্যান ইন্ডিয়ান পাবলিক সেক্টর আন্ডারটেকিং। কি কাজ? জেনারেশন অফ ইলেকট্রিসিটি। NTPC নিয়ে তোমরা জানো কাজ কি? জেনারেশন অফ ইলেকট্রিসিটি। নেক্সট ইজ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে, কারণ ইট ওয়াজ বেসড অন দ্য PC মাহালানোবিস মডেল। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন ফোকাস হবে অ্যাগ্রিকালচার নয়, কিন্তু ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হবে ফোকাস। অলরাইট, এবার কি এক্সপেকটেশন ছিল? এক্সপেকটেশন ছিল ট্রিকল ডাউন এফেক্ট হবে। এই ট্রিকল ডাউন এফেক্টটার মানে কি? ট্রিকল ডাউন এফেক্ট কথাটার মানে হচ্ছে যদি নানা স্ট্রেটা অফ লোক থাকে, যদি নানা স্ট্রেটা অফ লোক থাকে, শুধুমাত্র ওপরের স্ট্রেটাটাকে যদি তুমি সার্ভিস দিতে থাকো, আস্তে আস্তে করে সেটা নিচেও ফ্লো হবে। আরেকবার বলছি, ধরে নাও বড় লোক রয়েছে, কয়েকজন মিডল ক্লাস রয়েছে, কয়েকজন গরিব রয়েছে। যদি বড় লোকদের জন্য কিছু করা হয়, তার বেনিফিট কিন্তু আস্তে আস্তে করে মিডল ক্লাসও পাবে, অ্যান্ড আরও আস্তে আস্তে করে যারা গরিব লোক রয়েছে তারাও পাবে। দ্যাট ইজ এ ট্রিকল ডাউন এফেক্ট। সো এক্সপেকটেশন কী ছিল? ট্রিকল ডাউন এফেক্টেড। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 সালে। ওয়েল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে ইনডেপথ আমরা কথা বলবো কখন? যখন আমরা ইন্ডাস্ট্রি পড়ছি। ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমরা এই জন্য সেটাকে আরেকটু ডেপথে দেখব। ওকে, তারপর ডিসাইড হলো ইম্পোর্ট সাবস্টিটিউশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে আমরা বাইরের দেশ থেকে জিনিস আনবো না, আমরা বাইরের দেশ থেকে জিনিস আনবো না। ওয়েল, কেন এটা প্ল্যান হলো? প্লিজ বোঝো, আমরা কিন্তু ব্রিটিশার্সদের আন্ডারে ছিলাম প্রায় 200 বছর। সো আমরা, অ্যান্ড দে ওয়ার আ ট্রেডিং কোম্পানি। ব্রিটিশার্সরা শুরু করেছিল অ্যাজ এ ট্রেডিং কোম্পানি, রাইট? সো আমাদের সেই বিষয়ে অলরেডি একটা ভয় বা ভীতি ছিল, তাই আমরা চেষ্টা করতাম ইম্পোর্ট সাবস্টিটিউশন করার। ঠিক আছে, ইম্পোর্ট সাবস্টিটিউশন কথাটার মানে বোঝা গেছে। আমরা চেষ্টা করতাম যা তৈরি করব আমরা আমাদের দেশের মধ্যে তৈরি করব, আমরা বিদেশ থেকে কোনো জিনিস
আনবো না, ইম্পোর্ট করব না, রাদার আমরা নিজেদের ইন্ডিয়াতে, নিজেদের দেশে সেগুলোকে তৈরি করে দেব। ঠিক আছে? এবার একটা জিনিস বোঝো, যেহেতু এই মডেলটা ফলো করা হচ্ছিল, আমাদের মেশিন দরকার, বড় বড় মেশিন। এই মেশিনগুলো তো আমরা তৈরি করতে পারবো না ইন্ডিয়াতে, সো এই মেশিনগুলোকে আমাদের কিনতে হবে। ওকে, এবার মেশিন আমাদেরকে যদি বাইরের থেকে কিনতে হয়, তাহলে আমাদের যে ফরেক্স রিজার্ভ রয়েছে, যেটা আমাদের ফরেক্স রিজার্ভ রয়েছে, সেটা কি হবে? সেটাতে চাপ পড়বে, কারণ আমাদের বড় বড় মেশিন বিদেশ থেকে কিনতে হচ্ছে, কারণ আমাদের সেই সময় সেই ক্ষমতা নেই যে মেশিন আমরা তৈরি করব। তাহলে আমাদের বিদেশ থেকে যখন ওগুলোকে আনতে হচ্ছে, ফরেক্সের ওপরে চাপ পড়ছে। ঠিক, তার উপরে এগ্রিকালচারের উপরে আমরা কিন্তু ফোকাস দিচ্ছি না। তার মানে আমাদের কিন্তু আস্তে আস্তে একটা চাপের জায়গাতে পৌঁছাতে হচ্ছে, যেখানে আমি নিজে মেশিন তৈরি করতে পারছি না, তাই জন্য মেশিন আমাকে বিদেশ থেকে আনতে হচ্ছে। আবার অন্যদিকে আমি এগ্রিকালচারকেও কিন্তু ফোকাস করছি না। সো আমার এগ্রিকালচারও মানে আমাদের খাদ্য, এগ্রিকালচার থেকে বেসিক আমাদের কি পাই? খাদ্য, সেটাও কিন্তু ইগনোর্ড হচ্ছে। কারণ কি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমাদের ফোকাস হয়ে গেল ইন্ডাস্ট্রি, সো এগ্রিকালচার ইজ ইগনোর্ড। সো আমাদের কিন্তু এই দিকে খাওয়ারেরও একটা অসুবিধার সৃষ্টি হতে চলেছে। বোঝা গেছে? নাও সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে স্টিল প্লান্ট যেগুলো ভিলাই, দুর্গাপুর অ্যান্ড রাউরকেল্লা, সেগুলো এস্টাবলিশ হয়েছিল বা কাজ শুরু হয়েছে। তাছাড়া যে ইম্পর্টেন্ট ড্যামগুলো আছে, নাগার্জুন সাগর ড্যাম, ভাখরানাঙ্গল ড্যাম, হীরাকুদ ড্যাম, সেইগুলোর ক্রিয়েশন হয়েছিল। টার্গেট গ্রোথ ছিল 4.5, কিন্তু সেটা কিন্তু অ্যাচিভ করা গেল না, 4.2%ই থেকে গেল। কারণ একটু আগে আমি বললাম যে আমাদের বিদেশ থেকে বড় বড় মেশিনগুলোকে আনতে হচ্ছে, তাহলে আমরা গ্রোথ করব কি করে? আমাদের টাকা তো ওইগুলো কিনতেই চলে যাচ্ছে, আর আমাদের এগ্রিকালচার খুব একটা সাকসেস পাচ্ছে না। কারণ কি, আমাদের ফোকাস এগ্রিকালচারের উপরে নেই, আমাদের ফোকাস মাহলানবিস বলে দিয়েছেন যে হওয়া উচিত ইন্ডাস্ট্রির ওপর। সো ইন্ডাস্ট্রিও আমাদের পয়সা নিয়ে যাচ্ছে, অ্যান্ড অন্যদিকে যেহেতু এগ্রিকালচারের উপর আমাদের ফোকাস নেই, এগ্রিকালচারও খুব একটা ভালোভাবে সাকসেস পাচ্ছে না। ঠিক আছে? তাছাড়া জানতে হবে এসবিআই কবে তৈরি হয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা অলরেডি ব্যাঙ্কিং সিস্টেমে এগুলো ইনডেপথ পড়ে নিয়েছি, 1956, অ্যান্ড LIC, দ্যাট ইজ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, কবে তৈরি? 1956। ওকে, থার্ড 5 ইয়ার প্ল্যান, ইয়ার 1961 থেকে 1966। কি টার্গেট বা আমাদের ফোকাস কি ছিল? এস্টাবলিশমেন্ট অফ আ সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। আমাদের কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, আমরা নিজেরাই সেলফ রিলায়েন্ট হব, সেলফ জেনারেটিং ইকোনমি হব। বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হলো। চাইনিজ ইনভেশন অরুণাচল প্রদেশের সাইড থেকে আমরা জানি কোন সালে? 1962 সালে এই ওয়ার আমাদের ঘটে গেল। নাও দেখো, থার্ড 5 ইয়ার প্ল্যানে ব্যাক টু ব্যাক কয়েকটা ঘটনা ঘটবে, যার ফলে যদি তোমাদের প্রশ্ন আসে লোয়েস্ট এভার গ্রোথ কোন প্ল্যানে হয়েছিল, তখন কিন্তু বলতে হবে থার্ড 5 ইয়ার প্ল্যানে লোয়েস্ট এভার গ্রোথ হয় থার্ড 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে? কারণ একটু আগে আমরা বলেছি এগ্রিকালচার কিন্তু ফোকাস পাচ্ছিল না, তাই জন্য ফুডের একটা শর্টেজ হয়ে গেল। তার সাথে সাথে যেটা ভয়ানক একটা কাজ হয়, সেটা হচ্ছে একটা ড্রাউট এসে যায়। আমরা বেসিক্যালি কি, উই আর ডিপেন্ডেন্ট অন মনসুন। মনসুন যদি ঠিক টাইমে না আসে, আমাদের কিন্তু এগ্রিকালচার ফেলিয়ার হয়ে যাবে, বিকজ উই আর ডিপেন্ডেন্ট অন মনসুন। ঠিক আমাদের সাথে এটাই হলো, মনসুন ঠিকভাবে হলো না, অ্যান্ড ফুড শর্টেজ একদিকে হয়ে গেল, অন্যদিকে ড্রাউট হয়ে গেল। সো থার্ড 5 ইয়ার প্ল্যানে আমরা দেখব নানা ইম্পর্টেন্ট জিনিস হয়। কি কি? চাইনিজ ওয়ার, অরুণাচল প্রদেশ সাইড থেকে চায়নার সাথে আমাদের ওয়ার হয় 1962। জওয়াহরলাল নেহেরু মারা যান 27 মে 1964। ইন্দো পাক ওয়ার 1965, অ্যান্ড সেটা এন্ড হয় কি দিয়ে? তাশকেন্ট এগ্রিমেন্ট দিয়ে এন্ড হয় ইন্দো পাক ওয়ার। কে সাইন করেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তীকালে 1966-এ মারা যান, অ্যান্ড 1966-এ ইন্দিরা গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার হন। একটু আগে বলছিলাম সিভিয়ার ড্রাউট হয়ে যায় 1965-66-এ, বৃষ্টি আমাদের ঠিক মতো সাথ দিল না,
তাই জন্য অ্যাগ্রিকালচার ফেল করে, ফুড শর্টেজ হয়ে যায়, উল্টো দিকে ড্রাউটও হয়ে যায়। অলরাইট, ফলে দিস ইজ দ্য লোয়েস্ট এভার গ্রোথ। অলরাইট, লোয়েস্ট এভার গ্রোথ কোন 5 ইয়ার প্ল্যানে? তোমরা বলবে থার্ড 5 ইয়ার প্ল্যানে। এরপর আমরা কি দেখছি? এফসিআই তৈরি হচ্ছে 1964 অ্যান্ড কাজ শুরু হয় 1965-এ। ইট এনশিওরস অ্যাডিকুয়েট পাবলিক ডিস্ট্রিবিউশন অফ ফুড গ্রেন অ্যান্ড মেনটেন্স এ স্যাটিসফ্যাক্টরি লেভেল অফ বাফার স্টক। বাফার স্টক মানে এই যে খাদ্য শস্য আমরা জমিয়ে রাখি। কেন জমিয়ে রাখছি? সরকার জমিয়ে রাখে, আমরা জমিয়ে রাখি না, সরকার জমিয়ে রাখে। কেন? যখন একটা এরকম ক্রাইসিস তৈরি হবে, যখন ইনাফ ফুড থাকবে না, তখন এই বাফার স্টক থেকে ফুড গ্রেন মানুষকে দেওয়া হবে। যদি না দেওয়া হয় তাহলে মানুষ কিভাবে খাবে? অ্যান্ড যদি খেতে না পায় তাহলে কি হবে? ইনফ্লেশন হয়ে যাবে। ডিমান্ড থাকবে কিন্তু সাপ্লাই নেই, কারণ মনসুন না হলে কি হবে? অ্যাগ্রিকালচারাল ফুড গ্রেনসের কোনো সাপ্লাই হবে না। যেই সাপ্লাই হবে না, ডিমান্ড যেহেতু বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ইনফ্লেশন হয়ে যাবে, জিনিসের দাম প্রচণ্ড বেড়ে যাবে। অ্যান্ড খাবারের দাম যদি প্রচণ্ড বেড়ে যায় তাহলে গরিব লোক খাবে কি? তাই জন্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করা হলো, যাতে একটা বাফার স্টক অফ ফুড গ্রেন মেনটেন করা যায় এই সব বাজে সময়ের জন্য। আইডিবিআই তৈরি হলো 1964। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। ইট ওয়াজ এস্টাবলিশ টু প্রোভাইড ক্রেডিট অ্যান্ড আদার ফিনান্সিয়াল ফেসিলিটিস টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি তখন প্রচণ্ড উইক অবস্থা, সেগুলোকে সাপোর্ট করার জন্য আইডিবিআই তৈরি করা হলো, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওয়েল, আরেকটা জিনিস মাথায় রাখো, প্রথমটা কিন্তু ফোকাস করেছিল অ্যাগ্রিকালচারের ওপর, সেকেন্ড ফোকাস কার উপরে করলো? ইন্ডাস্ট্রি বা হেভি মেশিনসের ওপর। থার্ড কিন্তু আবার বোথ অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করলো। অলরাইট, এবার মনে করো আমি বলেছিলাম 3-3-2-2-2-2, এর মানে কি? তিনটে প্ল্যান হয়ে গেল। দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান। এরপরে 3 বছরের জন্য 66 থেকে 69, 3 বছরের জন্য প্ল্যান হলিডে হয়। প্ল্যান হলিডে মানে কি? প্ল্যান হলিডে মানে, একটা এক্সাম্পল দিয়ে বোঝো, আজকে তোমার বাড়িতে তোমার লং টার্ম কিছু ফিক্সড ডিপোজিট রয়েছে রাখা। এবার ধরে নাও তোমাদের একটা দরজা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বা কোনো একটা মেশিন বাড়িতে খারাপ হয়ে গেছে, তো সেই দরজা বা মেশিনটাকে সারাতে হবে, রাইট? সো এবার তুমি কি করবে? তুমি শর্ট টার্ম প্রবলেমটার কথা চিন্তা করবে, যেই লং টার্ম কারণে ফিক্সড ডিপোজিটটা রেখে দিয়েছিলে, এখন সেটা তোমার ভাবনার বিষয় নয়। এখন তাড়াতাড়ি করে এই মেশিনটা তোমাকে রিপ্লেস করতে হবে, বা দরজা যেটা ভেঙে গেছে সেটাকে রিপ্লেস করতে হবে। তাই তুমি টাকা তুলবে, টাকা তুলে সেটাকে ফিক্স করবে। তার মানে আনফরসিন যেহেতু কিছু ঝামেলা চলে এলো, কিছু প্রবলেম চলে এলো, তোমাকে কিন্তু সেটাকে সবার আগে ডিল করতে হবে, তারপর গিয়ে তুমি লং টার্ম প্রবলেমের কথা চিন্তা করবে। তাই একটা প্ল্যান হলিডে নেওয়া হলো, কারণ স্পেসিফিক কিছু ইস্যু তৈরি হয়ে গেছিলো অ্যান্ড সেইগুলোকে আমাদের সলভ করতে হবে। ইতিমধ্যে আরেকটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা কিন্তু তখন ইউএসএসআরকে বেশি সাপোর্ট করতাম, সেটা কিন্তু ইউএসএর পছন্দ ছিল না। ইউএসএ আমাদেরকে অ্যাট লো প্রাইসে ফুড দিত, অল্প টাকায় বা কম টাকায় আমাদের ফুড সাপ্লাই করতো। কে? ইউএসএ। আন্ডার PL 480, আন্ডার PL 480 ইউএসএর কাজ ছিল আমাদেরকে কম টাকায়, লোয়ার প্রাইসে ফুড সাপ্লাই করা। কিন্তু যেহেতু আমরা অ্যালাই ছিলাম কার? ইউএসএসআরের, তাই জন্য এটা কিন্তু ইউএসএর পছন্দ ছিল না। অ্যান্ড ইউএসএ আমাদের উপরে চাপ দেওয়ার সৃষ্টি করে যে ঠিক আছে, তোমাদের লোয়ার প্রাইসে ফুড গ্রেন দেবো, কিন্তু তোমাকে আমাদের শর্ত মানতে হবে। সো সেই দিক দিয়েও কিন্তু ইন্ডিয়া তখন প্রচণ্ড চাপে। পরবর্তীকালে আমরা নিশ্চয়ই দেখেছি গ্রিন রেভলিউশন আমরা করার পর সেটাতে আমরা অনেকটা কমব্যাক করতে পেরেছি, কিন্তু গ্রিন রেভলিউশনের কিছু প্রবলেমও ছিল, একটু পরে সেটা নিয়ে ডিসকাশন করব। কিন্তু এই মুহূর্তের প্রবলেম নিয়ে কথা বলছি যে প্ল্যান হলিডে কেন হলো। এক তো ওয়ার হয়ে গেছে, ওয়ার হয়ে যাওয়া মানে ইনফ্লেশন, জিনিসের দাম বেড়ে গেছে,
প্লাস ড্রাউট হয়ে যাওয়াতে একটা ফুড ক্রাইসিস তৈরি হয়ে গেছে, ফুড শর্টেজ তৈরি হয়ে গেছে। তাছাড়া ইউএসএ আমাদেরকে চাপ দিচ্ছে যে তোমরা আমাদের কথা শুনে চলো, নাহলে কিন্তু লোয়ার প্রাইসে তোমাদের ফুড দেবো না। সো এই মুহূর্তে আমরা একটা প্ল্যান হলিডে ঘোষণা করে দিলাম যে আমরা এখন আমাদের ইমিডিয়েট যে প্রবলেম সেইগুলো নিয়ে ডিল করব, পরবর্তীকালে আমরা লং টার্ম প্রবলেম নিয়ে চিন্তাধারা করব। ঠিক আছে? সো এই রোলিং প্ল্যান অ্যান্ড প্ল্যান হলিডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। পরবর্তীকালে আমরা রোলিং প্ল্যান দেখব। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিন্তু প্ল্যান হলিডে, মানে হলিডেতে মানে কোনো প্ল্যানিং হচ্ছে না। বোঝা গিয়েছে? সো 3টে প্ল্যানের পরে 3 বছরের ব্রেক এলো। সো আমার ফার্স্ট 3-3 প্রুফ করে দিয়েছি আমি, 3-3। এবার আমি দেখব 2-2-2-2। প্রথম 3-3 বোঝা গেছে। 3টে প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান। তারপরে কি এলো? 3 বছরের গ্যাপ, 66 থেকে 69। এবার আমাদের ফোর্থ 5 ইয়ার প্ল্যান। এবার কি এসে গেল? ফোর্থ 5 ইয়ার প্ল্যান। আমাদের প্রাইম মিনিস্টার তখন কে? ইন্দিরা গান্ধী। 1969-এ ন্যাশনালাইজেশন অফ 14 মেজর ইন্ডিয়ান ব্যাঙ্ক, এটা কিন্তু আগেই ব্যাঙ্কিং সিস্টেমে আমরা পড়ে নিয়েছি। ওয়েল, এমআরটিপি নিয়ে যখন ইন্ডাস্ট্রি পড়বো তখন আরেকটু ইনডেপথ ডিসকাশন করব। এমআরটিপিটা কি সেটা নিয়ে আমরা কিন্তু ইনডেপথ ডিসকাশন করব। এমআরটিপি কোন সাল? 1969। ওকে। তারপরে হলো ডিভ্যালুয়েশন অফ কারেন্সি 1966, ফার্স্ট ডান ইন 1949। আমরা আগেই পড়েছি এই ডিভ্যালুয়েশন অফ কারেন্সি মানে কি, কেন তার প্রয়োজন, এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতেই ডিসকাশন করে নিয়েছিলাম যে আমাদের কি সুবিধা হয় যখন আমরা ডিভ্যালুয়েশন করি। তখন এক্সপোর্ট কিন্তু আমাদের অ্যাট্রাকটিভ হয়ে যায়, ইম্পোর্ট নট সো মাচ। তাই জন্য আমরা মাঝে মাঝে আমাদের কারেন্সিকে ডিভ্যালুয়েশন করি, সো দ্যাট উই ক্যান গিভ আ পুশ টু দ্য এক্সপোর্ট। এবার এলো আমাদের গ্রিন রেভলিউশন। কোথায়? ম্যাক্সিমাম এসে গেল হচ্ছে পাঞ্জাব, হরিয়ানার সাইডে গ্রিন রেভলিউশন হলো। আমাদের এখানে কে তার পায়োনিয়ার? স্বামীনাথন। কোন সাল? 1966। গ্রিন রেভলিউশন মানে আমাদের হাই ইল ভ্যারাইটি অফ সিডস ইউজ করা হতো, তাতে কি হবে? বেশি করে ফসল হবে। অলরাইট। এবার অসুবিধাটা কি হলো? এই ফসলগুলোর জন্য হাই লেভেল অফ ফার্টিলাইজার, বেশি করে ফার্টিলাইজার দরকার। ঠিক আছে? অ্যান্ড আর একটু ওয়েল ইকুইপড হতে হবে। এই যে ফার্টিলাইজার দরকার, ফার্টিলাইজার হওয়ার জন্য, দেওয়ার জন্যে যে ল্যান্ডটা রয়েছে, ল্যান্ডে ফার্টিলাইজার দিতে দিতে কি হতো? ল্যান্ডে ফার্টিলাইজার দিচ্ছি, জল দিচ্ছি, সো ল্যান্ডটা আস্তে আস্তে কি হচ্ছে? পলিউটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো গ্রিন রেভলিউশন যেমনি আমাদের সুবিধা করলো, যেখানে আমাদের খাদ্যশস্য অনেক বেড়ে গেল, তেমনি কিন্তু অসুবিধাও করলো। তাছাড়াও ডিসপ্যারিটি বেড়ে গেল। যারা ধরো বড় ফার্মার, বিগ ফার্মার, তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে এই সিডগুলোকে, বা যা যা ইকুইপমেন্টস ওদের দরকার হচ্ছে সেগুলো বড় ফার্মার্সরা নিতে পারবে। যারা গরিব ফার্মার তারা কি করে এটাকে অ্যাফোর্ড করবে? কারণ এইগুলোর কস্টিং তো রয়েছে, এগুলোর তো দাম আছে। তো সেগুলো কিন্তু আরও ডিসপ্যারিটিটা বাড়িয়ে দিল। যারা বড়লোক ছিল তারা আরও বেশি বড়লোক হয়ে গেল, অ্যান্ড যারা গরিব ফার্মার তাদের কিন্তু আরও অসুবিধা হতে থাকলো। ঠিক আছে? 1969-এ জাকির হোসেন প্রেসিডেন্ট মারা যায়, ভিভি গিরি ওনার জায়গায় আসে। 1971 ইন্ডিয়া পাকিস্তান আবার ওয়ার, আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা পেল। কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হলো। সেটা কার উপরে ফোকাস করতো? ইরিগেশনের ওপর। ইন্ডিয়া এবার একটা নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেল, কারণ পারফর্ম স্মাইলিং বুদ্ধা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট 1974। আশা করছি জিওগ্রাফির আন্ডারে এগুলো আরও ইনডেপথ পড়েছো। তোমাদের কিন্তু জিওগ্রাফিতে এটা পড়া প্রয়োজন, নিউক্লিয়ার পাওয়ার নিয়ে, নিউক্লিয়ার টেস্ট নিয়ে ইন্ডিয়ার কি কন্ট্রিবিউশন কোথায় পাওয়া যায়। সো আশা করছি জিওগ্রাফিতে সেগুলো তোমরা ইনডেপথ পড়েছো, অ্যান্ড এখানে সেটা রিলেট করতে পারছো। কি ফোকাস ছিল? গ্রোথ উইথ প্রাইস স্টেবিলিটি। এবার একটা কথা বুঝতে হবে, পভার্টির মানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। অলরাইট। যখন আমরা এই এরার কথা বলছি, এই যে ফোর্থ 5 ইয়ার প্ল্যান চলছে 1969 থেকে 1974, এই যে সময়কার কথাটা আমরা বলছি, সেই সময় ভালো করে একটা কথা বোঝো। তখন কিন্তু পভার্টি মানে ক্যালোরি ইনটেক ছিল। ঠিক আছে? পভার্টি মানে ক্যালোরি ইনটেক ছিল। দেখা গেল
অলমোস্ট একটা এই গভর্নমেন্ট থেকে বেরোলো, অলমোস্ট দেখা গেল almost more than 50% of the population was poor. তাই জন্যেই গভর্নমেন্ট কিন্তু তখন ক্রিটিসাইজড হওয়া শুরু হলো যে তোমরা তো পভার্টি নিয়ে কোনো কাজই করছো না। সো 1971-এ এই স্লোগান দেওয়া হলো যে গরিবি হটাও। অলরাইট, পভার্টি মোস্টলি 55%, আমাদের দেখা গিয়েছিল 55% অফ দ্য পপুলেশন পভার্টিতে রয়েছে। অলরাইট, সো কি স্লোগান দেওয়া হলো? গরিবি হটাও। কিন্তু একটা জিনিস ভালোভাবে মাথায় রাখো, গরিবি হটাও যদিও 1971-এ এই স্লোগান দেওয়া হয়েছে, কেন দেওয়া হলো? কারণ কি ইলেকশন 1971-এ হচ্ছে, তার আগে 1966-এ ইন্দিরা গান্ধী এসছে, 1971-এ উনি আবার আসছেন, মানে 5 বছর পর। অলরাইট, সো তখন উনি কোন স্লোগান দিলেন? গরিবি হটাও। কিন্তু এক্সপ্লিসিটলি গরিবি নিয়ে বা পভার্টি নিয়ে কিন্তু 5th 5-year প্ল্যান ডিল করে। 4th 5-year প্ল্যান কিন্তু ডিল করে গ্রোথ উইথ প্রাইস স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। সো গরিবি হটাও বলা হলো 1971-এ, কিন্তু এক্সপ্লিসিটলি যদি পভার্টি নিয়ে কাজ করা হয়েছিল সেটা 5th 5-year প্ল্যানে। এই প্ল্যানটাকে গাডগিল যোজনাও বলা হয়। প্রথমে কিন্তু অশোক মেহতা ড্রাফট করেছিল প্ল্যানটা, বাট সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। পরবর্তীকালে গাডগিল, যিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন প্ল্যানিং কমিশনের, উনি ড্রাফট করেন, অ্যান্ড তাই জন্য এই প্ল্যানটাকে গাডগিল যোজনা বলা হয়। ক্লিয়ার? এটা হয়ে গেল 4th 5-year প্ল্যান। নেক্সট আমরা দেখছি 5th 5-year প্ল্যান, রিমুভাল অফ পভার্টি। এই যে বললাম রিমুভাল অফ পভার্টি, যদিও 71-এ গরিবি হটাও ডায়লগটা দেওয়া হয়েছিল, এক্সপ্লিসিটলি কবে কাজ শুরু হলো? কাজ শুরু হলো কিন্তু 5th 5-year প্ল্যান। কিন্তু ভালোভাবে এখানে যদি ইয়ারটা দেখো, শুরু কিন্তু হয়েছিল 5th 5-year প্ল্যান 5 বছর ভেবেই, কিন্তু 1977-এ আমরা জানি কোলিশন গভর্নমেন্ট চলে আসে, জনতা গভর্নমেন্ট, কোলিশন গভর্নমেন্ট চলে আসে, অ্যান্ড তাই জন্য 1 বছর আগেই 1979-এর আগেই 1978-এই জনতা গভর্নমেন্ট 5th 5-year প্ল্যানকে বন্ধ করে দেয়। অলরাইট, 1978-এই জনতা গভর্নমেন্ট 5th 5-year প্ল্যানকে বন্ধ করে দেয়, তাই জন্য এটা কিন্তু 4 বছর হয়েছিল, 5 বছর হয়নি। সো এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। দ্য ড্রাফট অফ দ্য প্ল্যান ওয়াজ প্রিপেয়ার্ড বাই ডিপি ধর। এখানে একটা জিনিস জানতে হবে, ফার্স্ট কিন্তু তৈরি করেছিলেন সুব্রমণিয়াম ইন 1972। সি সুব্রমণিয়াম, উনি কিন্তু একজন ইকোনমিস্ট ছিলেন, যিনি কিন্তু 5th 5-year প্ল্যান তৈরি করেছিলেন। ঠিক আছে, যেখানে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলা হয়েছিল। ওকে, কিন্তু ডিপি ধর সেটাকে রিফর্ম করেন, অ্যান্ড তাই জন্য এই প্ল্যানটাকে আমরা বলি প্রিপেয়ার্ড বাই ডিপি ধর। কিন্তু তার আগে কিন্তু সি সুব্রমণিয়াম ইন 1972, হি ওয়াজ অ্যান ইকোনমিস্ট, উনি কিন্তু তৈরি করে দিয়েছেন, যেখানে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে উনি কথা বলছিলেন। অলরাইট, কি কি জানা প্রয়োজন? একটা যেখানে লেখাই রয়েছে, জনতা গভর্নমেন্ট এটাকে টার্মিনেট করে দেয় 1978 সালে। 1975-এ পলিটিতে নিশ্চয়ই পড়েছো, এমার্জেন্সি ঘটছে। 1977-এ ইন্ডাস্ট্রিয়াল ডিসেন্ট্রালাইজেশন হয়, অ্যান্ড ফুড ফর ওয়ার্ক, তখন কিন্তু এটা ভীষণ ফেমাস হয়, কি ফুড ফর ওয়ার্ক। বোঝা গেছে? সো এই হলো 5th 5-year প্ল্যান। ক্লিয়ার? আরেকটা জিনিস জানতে হবে, 1976-এ ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করলেন 20 পয়েন্ট প্রোগ্রাম। সেটা কার স্ট্র্যাটেজি ছিল বা কার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি? অফ মহাত্মা গান্ধীকেই। মহাত্মা গান্ধীর যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ছিল সেটাকেই কিন্তু 20 পয়েন্ট প্রোগ্রাম হিসেবে ইন্দিরা গান্ধী প্রেজেন্ট করেন। বোঝা গেছে? কোন সাল? 1976। ক্লিয়ার? সো এখানে আমাদের বুঝতে হবে ফুড ফর ওয়ার্কটা কি।
দিস প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1977 to 78। তার মানে ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আনা হচ্ছে। কেন এগুলো করা হচ্ছে? কারণ কি পভার্টি অ্যান্ড এমপ্লয়মেন্ট তখন মেজর একটা চিন্তার বিষয়, তাই জন্যেই ফুড ফর ওয়ার্ক উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু শুরু করা হয়। কিন্তু 5 বছর অবধি কমপ্লিট হলো না। জনতা গভর্নমেন্ট উইচ ওয়াজ এ কোলিশন গভর্নমেন্ট এলো অ্যান্ড কী করলো, এটাকে অলরেডি 1 বছর আগে টার্মিনেট করে দিল। এবার একটা দেখো, একটু আগে আমি প্রুফ করেছিলাম তিনটে 5 ইয়ার প্ল্যানের পরে 3টে বছর একটা গ্যাপ গেছে। গ্যাপ যাওয়ার পরে 4th 5 ইয়ার প্ল্যান অ্যান্ড 5th 5 ইয়ার প্ল্যান, মানে দুটো প্ল্যান। সো 3-3-2 আমি প্রুফ করে দিয়েছি। এরপরে 2 বছরের জন্য রোলিং প্ল্যান হয়। এরপরে 2 বছরের জন্য রোলিং প্ল্যান হয়। সো 3টে প্ল্যান, তারপরে 3 বছরের গ্যাপ, তারপরে দুটো প্ল্যান, তারপরে 2 বছরের রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানটা কোথা থেকেই কনসেপ্ট নেওয়া হয়েছে? জাপান থেকে। অলরাইট, রোলিং প্ল্যানের মানে কি? রোলিং প্ল্যান মানে কিন্তু প্ল্যান হলিডে নয়। রোলিং প্ল্যান মানে প্রত্যেক বছর, এভরি ইয়ার কিন্তু 5 বছরের জন্য প্ল্যানিং হবে। তার মানে 78 সালে 1978-এ প্ল্যান হয়েছিল ফর 1978 to 1983। আবার 1979 সালে 5 বছরের জন্য প্ল্যান হবে, তার মানে 1979 থেকে 1984 অবধি। আবার 1980 সালে প্ল্যান হচ্ছে যে 1980 থেকে 1985 অবধি প্ল্যান হবে। কিন্তু 1980-তে আমরা জানি আবার ব্যাক করে চলে আসি, পলিটিক্যাল সিচুয়েশনে একটা চেঞ্জ দেখতে পাই, তাই জন্য থার্ডটা আর হয় না। সো রোলিং প্ল্যান মানে কিন্তু প্ল্যান হলিডে নয়। এই কনসেপ্টটা রোলিং প্ল্যানের আমরা নিয়েছি জাপানের থেকে। তার মানে এভরি ইয়ার 5 বছরের জন্য একটা করে প্ল্যান তৈরি হবে। ক্লিয়ার? এবার আসি 6th প্ল্যান। 6th প্ল্যানে কি? একটা টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স আমাদের দরকার। ঠিক আছে? সো ডিরেক্ট অ্যাটাক হলো প্রবলেম অফ পভার্টিতে, মডার্নাইজেশনের দরকার, এমপ্লয়মেন্ট জেনারেশনের দরকার, ফ্যামিলি প্ল্যানিং ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে গেল। যেটা জানা দরকার সেটা নাবার্ড কোন সালে তৈরি? 1982। কোন কমিটি সাজেস্ট করেছিল? অন দ্য বেসিস অফ শিবরামন কমিটি। এক্সিম ব্যাংক মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কোন সাল? 1982। IRDP দ্যাট ইজ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর্মুলেট কবে হয়েছিল? 1977 থেকে 1978। কিন্তু ইমপ্লিমেন্ট হতে হতে 1980 হয়ে যায়। তার মানে কে ইমপ্লিমেন্ট করছিল? ইমপ্লিমেন্ট করেছে কিন্তু আমাদের জনতা গভর্নমেন্ট। কিসের দরকার? এমটা কী ছিল? সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অলরাইট, সো IRDP ভীষণভাবে ইম্পর্টেন্ট। নাবার্ড দ্যাট ইজ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এস্টাবলিশ কবে হচ্ছে? জুলাই 1982। কার রেকমেন্ডেশনে? শিবরামন কমিটি। অ্যান্ড কী কাজ? ফ্যাসিলিটেট দ্য ফার্মার্স অ্যান্ড আদার রুরাল ইনহ্যাবিটেন্টস। ওকে, facilitate the farmers and other rural inhabitants. And Exim Bank that is Export Import Bank 1982 সালে হচ্ছে। কেন? যাতে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডকে ডেভেলপ করা যায়। অলরাইট, অ্যান্ড 6th 5 ইয়ার প্ল্যানের মধ্যে এই সমস্ত জিনিসগুলোই তোমাদের জানার প্রয়োজন রয়েছে। অলরাইট, অ্যান্ড টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স আমাদের প্রয়োজন ছিল সময়। টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স। 7th 5 ইয়ার প্ল্যান 1985 থেকে 1990। অলরাইট, প্রাইভেট সেক্টর কিন্তু এই প্রথমবারের জন্য প্রচণ্ডভাবে প্রায়োরিটি পেয়ে গেল। প্রাইভেট সেক্টর কিন্তু প্রথমবারের জন্য প্রচণ্ডভাবে প্রায়োরিটি পাচ্ছে। প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি? প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে হচ্ছে যেটা গভর্নমেন্ট দেখে, সেটাকে আমরা বলি পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর মানে কি? যেটা হচ্ছে কর্পোরেট, সেগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর। এই প্রথমবার কিন্তু আমরা গভর্নমেন্ট সেক্টরকে না দিয়ে প্রাইভেট সেক্টরকে ইম্পর্টেন্স দিচ্ছি। ওকে, কি অবজেক্টিভ ছিল? সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি তৈরি করার, অ্যান্ড অপরচুনিটি ফর প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট।
কি ইম্পর্টেন্ট এর মধ্যে? জওয়াহর রোজগার যোজনা, নেহরু রোজগার যোজনা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট 7 5-year প্ল্যানের মধ্যে। এরপর যেটা আসে আমরা জানি কি 1991 সালে আমাদের সেই বিশাল ক্রাইসিস চলে আসে, যেখানে বিওপি ক্রাইসিস হয়েছিল, যেখানে আমাদের অ্যানুয়াল প্ল্যান 90 থেকে অলমোস্ট 2 বছরের জন্য বন্ধ ছিল। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF এসে হেল্প করতে হয়েছিল, কারণ গালফ ওয়ার হয়ে যায়। অলরেডি এই নিয়ে আমরা ইনডেপথ আগের ভিডিওতে ডিসকাশন করেছি যে কি হয়েছিল, তার জন্য আমাদের কি রুলস ফলো করতে হয়েছিল অ্যান্ড কি চেঞ্জ আনতে হয়েছিল, কেন এটা ঘটেছিল সেটাও আমরা পড়েছি। যে এটা ঘটার ওয়ান অফ দ্য মেজর রিজনস ছিল গালফ ওয়ার। তাছাড়াও ইন্টারনাল রিজন ছিল কি, পলিটিক্যাল একটা আনস্টেবল অবস্থা ছিল। ফার্স্টে ভিপি সিং এলো, তারপরে আমাদের এখানটাতে উনি চলে গিয়ে চিদাম্বরম আসলেন, আবার পিভি নরসিংহ রাও আসছেন। সো যখনই কনস্ট্যান্ট একটা চেঞ্জ থাকে পলিটিক্যাল সিনারিওতে, একটা আনস্টেবিলিটি দেখা যায়, তখনই দেখবে কিন্তু আমাদের ইকোনমিতেও তার একটা এফেক্ট পড়ে। সো এইটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ফেজ। অলরেডি আমরা ইনডেপথ সেই নিয়ে ডিসকাশন করেছি। ভিডিওটা যদি না দেখে থাকো, না মনে পড়ে থাকে, আবার একটু দেখে নাও, রিভিশন করে নাও, তাহলেই কিন্তু ব্যাপারগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো এবার দেখো, ফার্স্ট 3টে প্ল্যানের পরে 3টে বছরের একটা গ্যাপ এলো, তারপরে 2টো প্ল্যান, তারপরে রোলিং প্ল্যান এলো 2 বছরের, আবার 2টো প্ল্যান, আবার গ্যাপ এলো। এরপরে আমরা পরপর দেখব 12 অবধি প্ল্যান রয়েছে। ঠিক আছে? দ্যাট ইজ 8, 9, 10, 11, 12 পরপর হয়েছে। সো 3, 3, 2, 2, 2, 2, তারপরে নর্মালি 8 প্ল্যান থেকে আমরা দেখি 12 অবধি উইথাউট এনি গ্যাপ হয়েছে। 8 5-year প্ল্যান 1992 থেকে 1997। কি টপ প্রায়োরিটি ছিল? ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স মানে কি? হিউম্যান রিসোর্স মানে এই ধরো মানুষ, আমরাও তো এক ধরনের রিসোর্স। আজকে একটা শিক্ষিত যে সায়েন্টিস্ট, সে একটা বিশাল কিছু ম্যানকাইন্ডের জন্য তৈরি করলো, তাহলে কি সে একা একটা মানুষ হাজার হাজার লোকের কিন্তু হেল্প করে দিল। সো হি ইজ এ হিউম্যান রিসোর্স, রাইট? একটা টিচার, উনি স্টুডেন্টসদেরকে পড়াচ্ছেন, শিক্ষিত করছেন, সো একটা মানুষ এত লোককে হেল্প করছে। একটা ডক্টর নানা মানুষকে নিজের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। সো দিজ আর হিউম্যান রিসোর্স। তো আজকে যদি আমি একটা ডক্টর, তো সে জন্মায় ডক্টর না, বা একটা সায়েন্টিস্ট জন্মেই সায়েন্টিস্ট হয়ে যায় না, নিশ্চয়ই তাকে খাটাখাটনি করে পড়াশোনা শিখে, তার পেছনে তার বাবা মারা খাটাখাটনি করেছে, কোনো ভালো গভর্নমেন্ট কলেজে সে পড়াশোনা করেছে, তারপর সে হতে পেরেছে। সো তার এই যে হিউম্যান রয়েছে, এটাকেই যদি আমরা রিসোর্স হিসেবে ট্রিট করি, মানুষের পেছনে যদি আমরা খরচা করি, সেই মানুষই কিন্তু একটা টাইমে আমাদেরকে লিভস অ্যান্ড বাউন্ডসে ফেরত দেবে, কমিউনিটিকে সার্ভ করবে। অলরাইট? সো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে একটা বিশাল ফোকাস রইল। মডেল বেসড অন দ্য মডেল অফ জন ডব্লিউ মুলার। রঙ্গরাজন কমিটি অ্যাপয়েন্টেড 1991 সালে অ্যান্ড রিপোর্ট জমা দিয়েছিল 1993-তে। কেন? প্রাইভেটাইজ দ্য লস মেকিং পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে হচ্ছে গভর্নমেন্টকে বলা হলো যে তোমরা দেখলে তোমাদের এতটা ক্রাইসিস হয়ে গেছে, বিওপি একটা ক্রাইসিস হয়ে গেছে, তারপরে তোমাদের ইনফ্লেশন এত হাই, 1991-এ তোমাদের অবস্থা এত খারাপ ছিল, সো তোমরা নিজেদের খরচা কমাও। কিভাবে খরচা কমাবে? এই লস মেকিং পাবলিক সেক্টরগুলোকে নিজেদের ঘাট থেকে নামিয়ে ফেলো, কারণ এখানে তোমার লাভ কিছু হচ্ছে না, রাদার তোমার পয়সাটা চলে যাচ্ছে, চলে যাওয়ার জন্য তোমার কি হচ্ছে, ব্যালেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সো সেটা তুমি প্রাইভেট সেক্টরকে দিয়ে দাও। তো এই কমিটি, কোন কমিটি তৈরি হলো এটা সাজেস্ট করার জন্য? রঙ্গরাজন কমিটি। মালহোত্রা কমিটি 1994, প্রাইভেটাইজ দ্য ইন্স্যুরেন্স সেক্টর। 9th 5-year প্ল্যান 1997 থেকে 2002, মেন ফোকাস ছিল গ্রোথ উইথ জাস্টিস অ্যান্ড ইকুইটি। এই সময় কোনটা হয়? কার্গিল ওয়ার অ্যান্ড গুজরাটের যে আর্থকুয়েক। যদি প্রশ্ন আসে 50th year অফ ইন্ডিপেন্ডেন্সে কোন প্ল্যান চলছিল, তাহলে তোমরা আনসার দিয়ে দিতে পারবে 9th 5-year প্ল্যান হচ্ছিল যখন 50th year অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া চলেছে। ক্লিয়ার? 10th 5-year প্ল্যান 2002 থেকে 2007, পভার্টি কমানো টার্গেট ছিল অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম বাড়ানোর টার্গেট ছিল, অলমোস্ট ডাবল করে দিতে হবে। 11th 5-year প্ল্যান,
11 5-year প্ল্যান 2007 থেকে 2012 কে প্রিপেয়ার করেছিলেন? সি রঙ্গরাজন। কি এম ছিল? ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথের মানে কি? গ্রোথ মানে শুধুমাত্র গুটি কয়েক লোকের ভালো হওয়া নয়, ইনক্লুশন মানে সমস্ত লোকের, সবার, এভরি কাইন্ড অফ পার্সনের যাতে ভালো হয়, দ্যাট ইজ আ ইনক্লুসিভ গ্রোথ। আজকে তোমার বাড়িতে শুধু যদি একজনকে ভালো মন্দ খেতে দেওয়া হয়, বাকিদেরকে না দেওয়া হয়, তাহলে সেটা কি ঠিক? একেবারেই নয়। তাহলে ইনক্লুসিভ মানে কি? সবাইকে নিয়ে চলা, ঠিক আছে? অ্যান্ড 12 5-year প্ল্যান কি এম? ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। অলরাইট, এখন কিন্তু আমরা জানি যে আমাদের প্ল্যানিং কমিশন নেই, এখন কে আছে? নীতি আয়োগ আছে। সে আশা করছি সেগুলো তোমরা পলিটি আন্ডারে ভালোভাবে পড়েছো, বুঝেছো। অলরাইট, এই হলো তোমাদের যাবতীয় 5-year প্ল্যান। এটা ভালোভাবে এক্সামের আগে দেখে যাও। এটা যদি ভালোভাবে দেখে যাও, আশা করছি এখান থেকে তোমরা যদি কোয়েশ্চেন করা হয়, তুমি নিশ্চয়ই আনসার করতে পারবে। এর পিডিএফটাও আমি প্রোভাইড করে দিচ্ছি, যাতে তোমরা এই ভিডিওটা 2-3 বার শোনার পর ভালোভাবে পড়েও নিতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প করেছে, অ্যান্ড যদি হেল্প করে থাকে তাহলে কিন্তু আমাদেরকে আরও ফলো করো। এই ধরনের ভিডিও আমরা আরও তোমাদের কাছে আনবো। থ্যাংক ইউ।